একদল হ্যাকার চোখের নিমিষেই একসাথে 3টা ব্যাংক লুট করে এবং সেখানে থাকা $74 মিলিয়ন তারা নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেয়। এই হ্যাকারদের হ্যাক করা সিস্টেম এবং তাদের সার্ভার এতটাই জটিল যে পুলিশ বাধ্য হয়ে জেলখানায় থাকা একজন কয়েদি হ্যাকারকে তাদের দলে নেয় যেন সে তাদের হেল্প করতে পারে। এমনকি গল্পের শেষ দিকে এমন সব টুইস্ট আর ট্র্যাজেডি আছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। আর এই দুর্দান্ত গল্পটা মূলত নেটফ্লিক্সের জনপ্রিয় একটি মুভি ব্ল্যাক হেটের। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা হংকংয়ের একটি নিউক্লিয়ার পাওয়ার স্টেশন দেখতে পাই। সেখানে দেখা যায় পাওয়ার প্ল্যান্টের কোর সিস্টেম কেউ একজন হ্যাক করে ফেলেছে এবং সেখানকার সবগুলো কুলিং ফ্যান বন্ধ করে দিয়েছে, যার ফলে পাওয়ার স্টেশন প্রচণ্ডভাবে উত্তপ্ত হয়ে বড়সড় একটা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অনেক মানুষ মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়। তো টেলিভিশন চ্যানেলগুলোতে যখন এই বিষয়ে নিউজ হচ্ছিল তখনই আমরা পুলিশের সাইবার সিকিউরিটি এজেন্ট চেনকে দেখতে পাই। চেন এই বিস্ফোরণের বিষয় নিয়ে তার সিনিয়র অফিসারদের সাথে মিটিং করছিল। সে তখন সবাইকে বলে এই পাওয়ার প্ল্যান্টের সিস্টেমটি কেউ একজন হ্যাক করেছিল। হ্যাকার র্যাট নামের এক ধরনের ম্যালওয়্যার সফটওয়্যার ইউজ করেছে যেটা অনেক দূর থেকেও কন্ট্রোল করা যায়। তবে এই ম্যালওয়্যার ইন্টারনেটের মাধ্যমে কেউ সিস্টেমে ঢুকতে পারার কথা না। সেক্ষেত্রে নিশ্চয়ই কেউ এই পাওয়ার প্ল্যান্টে এসে নিজে থেকে ম্যালওয়্যার পুশ করেছে। তাই আমাদের এখন তাকেই খুঁজে বের করতে হবে। তবে এখানে অবাক করা বিষয় হলো হ্যাকাররা কারো কাছে কোনো টাকা দাবি করেনি বা নির্দিষ্ট কাউকে মারতেও চায়নি। তার মানে তাদের হয়তো অন্য কোনো মতলব আছে। অন্যদিকে আমেরিকার একটা জেলখানায় আমরা এই মুভির অন্যতম প্রধান ক্যারেক্টার নিককে দেখতে পাই। নিকের কাছে একটা ফোন দেখে জেলখানার অফিসাররা তাকে সেল থেকে বের করে ইনকোয়ারি করে। যেহেতু নিক একজন হ্যাকার তাই তারা ভেবেছিল নিক হয়তো এই হ্যাকিংয়ের ঘটনার সাথে জড়িত, কিন্তু নিকের কাছে তেমন কিছু না পেয়ে তারা নিককে আবার সেলে রেখে আসে। সিন শিফট হয়ে আমরা আবার চায়নার সাইবার সিকিউরিটি অফিসের দৃশ্য দেখতে পাই। সেখানে ক্যারল এবং হেনরি নামের দুইজনকে দেখা যায় তারা চেনের বিষয় নিয়ে আলোচনা করছিল। চেন আমেরিকার সবথেকে বড় ইউনিভার্সিটি MIT থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করেছে। এমনকি তার বোন লিওনও একজন MIT গ্র্যাজুয়েট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। যাই হোক, চেন তখন তার বাসায় বসে হ্যাকারদের রান করা কোড দেখছিল। তখন সে সেখানে পরিচিত কিছু কোড দেখে একটু শকড হয়ে যায়। এরপর সে তার বোন লিয়েনের সাথে দেখা করে তাকে বলে, আমি যখন MIT-তে পড়েছিলাম তখন আমি আর আমার বন্ধু মিলে কিছু হ্যাকিংয়ের কোড লিখেছিলাম। এই হ্যাকাররা সেই কোডগুলোই ইউজ করেছে, তাই এই বিষয় নিয়ে ইনভেস্টিগেট করার জন্য তোমার হেল্প লাগবে। এদিকে পরদিন 6 নামের একটা মানি ট্রেডিং কোম্পানিতেও হ্যাকাররা সাইবার অ্যাটাক করে। এটা নিয়ে পরদিন সাইবার সিকিউরিটি অফিসে মিটিং বসলে ড্যানিয়েল নামের একজন সবাইকে বলে যে এখানে 2 ধরনের কোড দিয়ে হ্যাকিংটা করা হয়েছে। প্রথমে কেউ একজন সিস্টেমে র্যাট ম্যালওয়্যার পুশ করেছে, তারপর পরবর্তীতে এই র্যাটের মাধ্যমে পেলোড নামের আরেকটি ম্যালওয়্যার পুশ করা হয়েছে। কিন্তু কোডগুলো দেখে মনে হচ্ছে যে 2টা কোড ভিন্ন 2জন মানুষ লিখেছে, আর র্যাট ম্যালওয়্যারটা অনেক পুরনো। চেন তখন ক্যারল এবং হেনরিকে আলাদা ডেকে নিয়ে গিয়ে বলে, হ্যাকাররা আমার লেখা কোড ইউজ করেই হ্যাক করেছে। যখন এই কোডটি লিখেছে তখন আমার সাথে নিক নামের আমার এক বন্ধুও ছিল। নিক হ্যাকিং সম্পর্কে আমার থেকে বেশি অভিজ্ঞ। এই কেসে তার সাহায্য লাগবে আমাদের। কিন্তু ক্যারল বা হেনরি কেউই চেনের কথা মানতে চায় না। এর পরদিনই ক্যারল আবার একটা চুরির রিপোর্ট নিয়ে চেনের কাছে আসে। সে চেনকে বলে হ্যাকাররা আবারও 4টা ব্যাংকে অ্যাটাক করে মোট $46 মিলিয়ন চুরি করেছে। তারা এবার ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোর দিকেও এগোচ্ছে। আমাদের যত দ্রুত সম্ভব এদের ধরা উচিত। চেন তখন আবারও তার বন্ধু নিকের কথা বলে। ক্যারল এবার চেনের কথা রাজি হয় এবং নিককে ছাড়িয়ে আনতে লোক পাঠায়। তবে নিক তাদের সাথে কাজ করার জন্য একটা শর্ত দেয়। সে সেই লোককে বলে, আমি তোমাদের সাথে কাজ করতে রাজি আছি, তবে তার বিনিময়ে আমার সব শাস্তি মাফ করে আমাকে জেল থেকে বের করতে হবে। উত্তরে সেই লোকটি বলে, তুমি যদি হ্যাকারকে ধরতে পারো তাহলেই কেবল তোমার শর্ত মানা হবে। যাই হোক, মার্ক নামের একজন লোকের সাথে নিক জেলখানা থেকে বের হয়ে আসে এবং চেন আর ক্যারলের সাথে দেখা করে। চেনের সাথে তার বোনও সেখানে ছিল। তো তারা যখন প্লেনে করে চায়নার দিকে যাচ্ছিল তখন চেন নিকের সাথে হ্যাকারদের ইউজ করা সেই কোডগুলো নিয়ে কথা বলতে থাকে। নিকের হাতে ল্যাপটপ দেখে ক্যারল একটু ক্ষেপে যায়, কারণ সে এখনও নিককে বিশ্বাস করতে পারছিল না। তখন চেন এবং লিয়েন মিলে ক্যারলকে বুঝায় যে তার কাজের জন্য তাকে ল্যাপটপ ধরতেই হবে। তো তারা যখন 6 নামে সেই মানি ট্রেডিং কোম্পানিতে পৌঁছে হ্যাকারদের ইউজ করা কোড অ্যানালাইসিস করতে থাকে, তখন নিক তাদের বলে কেউ একজন এখানে ফিজিক্যালি এসে র্যাট ভাইরাস ইনপুট করে গিয়েছে। এরপর সেই ভাইরাসের মাধ্যমেই অন্য ভাইরাস ইনপুট করা হয়েছে। এটা শুনে ক্যারল সেই কোম্পানির ম্যানেজারকে জিজ্ঞেস করে, রিসেন্টলি তোমাদের কোম্পানিতে এমন কেউ জয়েন করেছিল কিনা যে বেশি দিন কাজ করেনি? ম্যানেজার তখন বলে, লজানো নামের একজন আমাদের কোম্পানিতে জয়েন করেছিল, কিন্তু তার মা মারা যাওয়ায় সে চাকরি ছেড়ে চলে যায়। তার কাছে সিস্টেমের অ্যাক্সেসও ছিল।
এটা শুনে ক্যারল বুঝে যায় যে লজানো এখানে এসে ভাইরাস ইনপুট করেছে। ক্যারল তখন সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেই সূত্র ধরে হেনরির কাছ থেকে লজানো সম্পর্কে আরও কিছু তথ্য নেয়। নিক সবাইকে বলে এই হ্যাকার অন্যান্যদের মতো টাকার জন্য হ্যাকিং করছে না, তার টার্গেট অন্য কিছু। আমাদের যত দ্রুত সম্ভব লজানোর সাথে দেখা করে তার কাছ থেকে তথ্য উদ্ধার করা দরকার। প্ল্যান অনুযায়ী নিক আর লিয়েন মার্ককে সাথে নিয়ে লজানোর লোকেশনে যায়। পথে মার্ক নিকের পায়ে একটা ট্র্যাকার সেট করে দেয় যাতে করে সে পালিয়ে যেতে না পারে। তো লজানোর ফ্ল্যাটে পৌঁছে তারা দেখে লজানো নিজের শরীরে ইঞ্জেকশন পুশ করে সুইসাইড করেছে। তারা লজানোর রুম চেক করে সেখানে বেশ কিছু হ্যাকিং টুল পায়। নিক লজানোর কম্পিউটার চেক করে দেখে সেখানে সে কারোর সাথে চ্যাট করেছিল। তো নিক তখন লজানোর আইডি থেকে সেই লোককে মেসেজ করে এবং একটা রেস্টুরেন্টে মিট করতে বলে। অন্যদিকে ক্যারল এবং চেন 6 নামে সেই কোম্পানির মালিক গ্যারির সাথে দেখা করে। ক্যারল তাকে বলে, তোমার কোম্পানিতে যারা যারা ট্রেডিং করছে তাদের সবার ডেটা আমাদের লাগবে, আমরা দেখব এখান থেকে কোনো সূত্র খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু গ্যারি তাদের ডেটা দিতে অস্বীকৃতি জানালে ক্যারল গ্যারির কিছু পুরনো তথ্য তুলে তাকে ব্ল্যাকমেল করতে থাকে। বাধ্য হয়ে গ্যারি তখন তাদের ডেটা দিতে রাজি হয়। এদিকে নিক আর লিয়েন হ্যাকারদের বলা সেই লোকেশনে বসে অপেক্ষা করতে থাকে। সেখানে বসে লিয়েন নিককে জিজ্ঞেস করে, তুমি জেলখানায় কেন আটকে আছো? উত্তরে নিক বলে, এমআইটিতে থাকাকালীন একটা বারে কিছু ছেলের সাথে আমার ফাইট হয়ে যায়, এর জন্য আমাকে 18 মাস জেল খাটতে হয়েছিল। আর জেলে থাকার কারণে আমার গ্র্যাজুয়েশন মিস হয়ে যায়, যার ফলে আমি কোনো চাকরি পাচ্ছিলাম না। তাই বাধ্য হয়ে আমি হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংক ডাকাতি শুরু করি। এর জন্য পুলিশ আমাকে আবার ধরে ফেলে এবং আমার 13 বছরের শাস্তি হয়। তো কথা বলতে বলতে নিক খেয়াল করে তারা এখানে অনেকক্ষণ ধরে বসে আছে, কিন্তু এখনও কেউ তাদের সাথে দেখা করতে আসেনি। এটা নিয়ে নিকের একটু সন্দেহ হয়। সে রেস্টুরেন্টের পিছনের কেবিনে গিয়ে দেখে সেখানে একটা মোশন সেন্সর ক্যামেরা মনিটর লাগানো আছে। নিক বুঝে যায় হ্যাকাররা ঠিকই এখানে এসেছিল এবং তারা এতক্ষণ নিকদের উপর নজর রেখেছে। নিক তখন সেখানে থাকা কম্পিউটার দিয়ে হ্যাকারদের বসের সাথে কথা বলে, কিন্তু হ্যাকারদের বস নিককে গালি দিয়ে ডিসকানেক্ট হয়ে যায়। এরপর নিক সিসিটিভির লাইন খুলে লিয়েনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু তখনই কয়েকজন লোক রেস্টুরেন্টে ঢুকে নিকের উপর অ্যাটাক করে। নিক তাদের সবাইকে মেরে লিয়েনকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে চেন আর ক্যারল যখন 6 কোম্পানির ট্রেডার্সদের ডেটা চেক করছিল, তখন তারা দেখে যে সেখান থেকে একই সময় 3টি ব্যাংকে মোট $74 বিলিয়ন ট্রান্সফার করা হয়েছে, আর 3টি ব্যাংকই হংকংয়ে অবস্থিত। রাতে যখন নিক চেনের সাথে কথা বলে, তখন সে চেনকে বলে, হ্যাকাররা লজানোকে ইউজ করেছে আমাদের পরিচয় জানতে, তাই আমাদের এই ক্লু ফলো না করে বরং টাকার ক্লু ফলো করা উচিত, তাহলে আমরা আরও তাড়াতাড়ি হ্যাকারদের কাছে পৌঁছাতে পারবো। চেন তখন নিকের ফোন দিয়ে তার বোন লিয়েনের সাথে কথা বলে এবং পরদিন সকালে তাকে হংকংয়ে থাকতে বলে। তো লিয়েন আর নিক যখন পরদিন হংকং যাওয়া নিয়ে কথা বলছিল, তখন কথা বলতে বলতেই তারা ঘনিষ্ঠ হয়ে যায়। আসলে নিক এবং লিয়েন শুরু থেকেই একে অপরকে পছন্দ করত। যাই হোক, পরদিন সবাই হংকং পৌঁছে দেখে সেখানে আরও একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ব্লাস্ট হয়েছে। তারা পাওয়ার প্ল্যান্টের স্টাফদের সাথে কথা বলে জিজ্ঞেস করে, হ্যাকার যখন হ্যাক করে পাওয়ার প্ল্যান্ট ব্লাস্ট করেছে তখন কোনো টাকা দাবি করেছে কিনা। পাওয়ার প্ল্যান্টের স্টাফরা না বললে লিয়েন বলে, যখন একটা মেশিন অফ হয়ে যায় তখন সেটা ইনস্ট্যান্ট মেমোরি সেভ করে রাখে, সেটা চেক করলে হয়তো হ্যাকারের রিয়েল আইপি পাওয়া যেতে পারে। উত্তরে পাওয়ার প্ল্যান্টের স্টাফ বলে, মেমোরি আমাদের সার্ভার রুমে আছে, কিন্তু পুরো জায়গাটা এতটাই গরম হয়ে আছে যে আমরা চাইলেও সেখানে ঢুকতে পারবো না। এরপর নিক, চেন আর মার্ক মিলে সেখানে ট্রাঙ্ক নামের এক পরিচিত পুলিশ অফিসারের সাথে দেখা করে। পুলিশ অফিসার তাদের জানায় সে কিছুদিন ধরেই হ্যাকারদের ট্র্যাক করার চেষ্টা করছে। হ্যাকাররা 3টা আলাদা আলাদা রোড দিয়ে যাতায়াত করে, তবে কখনোই একজন আরেকজনের সাথে দেখা করে না। নিক তখন 3টা রোড একসাথে ওপেন করে দেখে রোডগুলো একটা জায়গায় মিলিত হয়েছে। নিক বলে, আমাদের এই জায়গার আশেপাশেই খোঁজ নেওয়া দরকার। প্ল্যান অনুযায়ী তারা ট্রাঙ্ককে নিয়ে নির্দিষ্ট এলাকায় যায়। সেখানে তারা একটা পিকআপ ভ্যান দেখতে পায়। সেটাতে তল্লাশি চালিয়ে জানতে পারে পুলিশের একটা দল সেখানে একটা ইনভেস্টিগেশন চালাচ্ছে। কাসার নামের এক লোক প্রতিদিন সেখানে একটা রেস্টুরেন্টে বসে কারোর জন্য অপেক্ষা করে। সে কোনো একজনকে মেসেজ করে সেখান থেকে চলে যায়, কিন্তু কারোর সাথে সে দেখা করে না। এটা শুনে নিকের সন্দেহ আরও বেড়ে যায়। সে ভাবে হয়তো কেউ একজন নির্দিষ্ট সময়ে শর্ট রেঞ্জ রাউটার ব্যবহার করে কাসারের সাথে যোগাযোগ করছে। তাই তারা সেই রেস্টুরেন্টের পাশে গিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও সেখানে সন্দেহজনক কিছু না দেখে নিক ট্রাঙ্কের ফোন নিয়ে সেখানকার ওয়াইফাই সিগন্যাল চেক করে। সিগন্যাল ফলো করে নিক সেখান থেকে একটা শর্ট রেঞ্জ রাউটার উদ্ধার করে। ভ্যানে ফিরে নিক সবাইকে বলে কাসার রেস্টুরেন্টে বসে কাউকেই মেসেজ পাঠাতো না, সে মূলত কোড লিখে এই রাউটারে পাঠাতো। আর যখনই তার দলের লোকেরা এই রাউটারের পাশ দিয়ে যেত তখন তারা এটার মাধ্যমে কোড রিসিভ করত এবং সেগুলো পড়ে সাথে সাথেই ডিলিট করে দিত। ক্যারল তখন বলে, আমরা তাহলে কাসারকে ধরে ওর মাধ্যমে বাকিদের খুঁজে বের করি।
কিন্তু চেন তার প্রস্তাব না করে দিয়ে বলে ওকে ধরলে ও কিছুই বলবে না, আমরা বরং ওকে ফলো করতে থাকি, সময় বুঝে ওর কাছ থেকে সব উদ্ধার করা যাবে। সিন শিফট হয়ে দেখা যায় পরদিন সকালে পুলিশের একটা ইউনিট ছাদ থেকে কাসারের উপর নজর রাখতে থাকে, কিন্তু দূরবীনের রিফ্লেকশনে কাসার তাদের উপস্থিতি টের পেয়ে যায়। অন্যদিকে চেনরা হংকংয়ের সেই 3টা ব্যাংকের উপর নজর রাখছিল। তারা দেখতে পায় যে 3টা ব্যাংক থেকে একই সাথে টাকা ট্রান্সফার করা হচ্ছে। খবর পেয়ে চেন যখন লিয়েনকে ডাকতে যায় তখন সে নিককে লিয়েনের সাথে দেখে ফেলে। যাই হোক, টাকা ট্রান্সফারের লোকেশন ট্র্যাক করে তারা দেখে যে চায়নার একটা ক্যাসিনো থেকে তারা টাকা ক্যাশ আউট করছে। চেন তখন সবাইকে 2টো দলে ভাগ করে দেয়। সে নিককে নিয়ে হেলিকপ্টারে করে কাসারের লোকেশনে যেতে থাকে। যাওয়ার পথে সে নিকের সাথে তার বোনের রিলেশন নিয়ে কথা বলে। সে নিককে বলে, তুমি যদি হ্যাকারকে ধরতে না পারো তাহলে আরও 9 বছর তোমাকে জেলে থাকতে হবে। এটা আমার বোনের জন্য ভালো কোনো খবর নয়। অন্যদিকে পুলিশের একটা দল আগে থেকেই কাসারের লোকেশনে যায়। তারা সেখানে গিয়ে দেখে কাসার আগের পুলিশ 2জনকে মেরে সেখান থেকে পালিয়েছে। তারা সেখানে খুঁজতে খুঁজতে একটা টানেল দেখতে পায়। তো একটা দল কাসারদের ধরতে সেই টানেলে ঢুকে পড়ে, আর চেন, নিক এবং ট্রাঙ্ক আরেকটা দল নিয়ে টানেলের এক্সিট পয়েন্টে পৌঁছে যায়। তো কাসার আর তার দল টানেলের মধ্যে সবাইকে মেরে বাইরে চলে আসলে চেনের দল তার উপর গুলি করতে শুরু করে। কাসাররাও তখন ফাইট ব্যাক করে। এক পর্যায়ে একটা গুলি এসে ট্রাঙ্কের গায়ে লাগে এবং ট্রাঙ্ক সেখানেই মারা যায়। এই সুযোগে কাসার গুলি করতে করতে পিছনে চলে যায় এবং একটা স্পিডবোটে করে নদীপথে সেখান থেকে পালিয়ে যায়। তারা নদীর মাঝখানে গিয়ে তাদের সাথে থাকা টাকার ব্যাগগুলো একটা মালবাহী জাহাজে দিয়ে দেয়। এদিকে চেন যখন মারা যাওয়া সব পুলিশের লাশ হসপিটালে পাঠাচ্ছিল তখন হংকংয়ের সেই পাওয়ার প্ল্যান্ট থেকে তার কাছে কল আসে। তারা চেনকে বলে, আমাদের সার্ভার রুম আগের তুলনায় অনেকটা ঠান্ডা হয়েছে, এখন চাইলে তোমরা ভিতরে গিয়ে মেমোরি উদ্ধার করতে পারো। কল পেয়েই চেন তার দল নিয়ে সেখানে যায়। তো তারা যখন স্যুট পরে সেখানে ঢোকার জন্য রেডি হচ্ছিল তখন পাওয়ার প্ল্যান্টের এক স্টাফ তাদেরকে বলে, ভিতরের তাপমাত্রা এখনও অনেক বেশি, তোমরা 8 মিনিটের বেশি সেখানে থাকতে পারবে না, তাই তাড়াতাড়ি কাজ করে বেরিয়ে আসবে। তো চেন আর নিক তাদের সাথে করে ওয়াং নামের একজন পাওয়ার প্ল্যান্টের স্টাফকেও নিয়ে যায়, কিন্তু তারা সার্ভার রুমে ঢোকা মাত্রই তাপমাত্রা সহ্য করতে না পেরে ওয়াং অসুস্থ হয়ে পড়ে। নিক তখন চেনকে বলে, তুমি ওয়াংকে নিয়ে বের হয়ে যাও, আমি মেমোরি নিয়ে আসছি। এটা বলে সে সেখানে থাকা একটা কুড়াল দিয়ে সার্ভারের স্টোরেজ ভেঙে ফেলে এবং ফাইনালি মেমোরি নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। উদ্ধার করা সেই মেমোরি চেক করে তারা দেখে মেমোরির মধ্যে থাকা কোড প্রায় অর্ধেক নষ্ট হয়ে গিয়েছে। তারা চাইলেও এখন সেই কোড উদ্ধার করতে পারবে না। নিক তখন ক্যারলকে বলে, আমি তো ব্যাংক হ্যাক করার সময় আমার কোড সব নষ্ট করে ফেলতাম, কিন্তু তোমরা কোনোভাবে সেই কোড উদ্ধার করে আমাকে খুঁজে বের করেছিলে, তাহলে কিভাবে তোমরা আমার কোড উদ্ধার করেছিলে? উত্তরে ক্যারল বলে, এনএসএ এর একটা সফটওয়্যার আছে ব্ল্যাক উইডো নামে, আমরা সেই সফটওয়্যার ব্যবহার করে তোমার কোড উদ্ধার করেছিলাম, কিন্তু আমার মনে হয় না চায়নার কেসে আমেরিকানরা সেই সফটওয়্যার ব্যবহার করতে দিবে, তবু আমি চেষ্টা করে দেখব। এরপর ক্যারল রিস নামের একজন এনএসএ এজেন্টকে কল দিয়ে সফটওয়্যারের অ্যাক্সেস চাইলে রিস ক্যারলকে না করে দেয়। এদিকে ব্ল্যাক উইডো ছাড়া তো হ্যাকারদের কোড উদ্ধার করা সম্ভব না। নিক তখন বলে, আমি শ্যাডো লিঙ্ক ইউজ করে সফটওয়্যারের অ্যাক্সেস নিতে পারবো। নিকের কথা শুনে ক্যারল একটু শকড হয়ে যায়। সে নিককে বলে, তুমি জানো এটা কত বড় ঝুঁকির কাজ? এনএসএ এর লোকেরা জানতে পারলে তোমাকে ইনস্ট্যান্ট ধরে নিয়ে যাবে। উত্তরে নিক বলে, এটা ছাড়া আমাদের কোনো ওয়ে নেই, তুমি আমাকে রিচের সিনিয়র অফিসারের নাম বলো, আমি তার নাম ব্যবহার করে লগ ইন করবো, আর আমি যখন লগ ইন করবো তখন তোমরা সবাই বাইরে চলে যাবে যাতে এই অপরাধের সাথে তোমাদের নাম জড়িত না হয়। তো সবাই বাইরে চলে গেলেও লিয়েন নিকের সাথে থেকে যায়। নিক রিচের সিনিয়র অফিসারের নাম ব্যবহার করে ব্ল্যাক উইডোর পাসওয়ার্ড চেঞ্জের কমান্ড দেয়। রিচ পাসওয়ার্ড চেঞ্জ করা মাত্রই নতুন পাসওয়ার্ড নিকের কাছে চলে আসে। এরপর সে সফটওয়্যারে লগ ইন করে হ্যাকারের আইপি অ্যাড্রেস উদ্ধার করতে দেয়। এদিকে চেন যখন সবাইকে নিয়ে বাইরে একটা রেস্টুরেন্টে অপেক্ষা করছিল তখন হ্যাকারদের দলের এক লোক চেনের গাড়িতে একটা লোকেশন ট্র্যাকার অ্যাড করে দিয়ে যায়। যাই হোক, আইপি উদ্ধার হওয়ার পরে তারা দেখে হ্যাকারদের লোকেশন জাকার্তার একটা শহরে, তবে হ্যাকারের সাইট অনেক বেশি সিকিউর হওয়ায় তারা সেটার অ্যাক্সেস নিতে পারে না। লিয়েন হ্যাকারের ট্রানজ্যাকশন আইডি চেক করে দেখে সে একটা স্যাটেলাইট কোম্পানিতে কয়েক দফা পেমেন্ট করে মালয়েশিয়ার একটা পোর্টের লোকেশন নিয়েছে। নিক তখন একটু কনফিউজড হয়ে যায় যে কেন হ্যাকাররা একটা পোর্টের লোকেশন নেবে। এদিকে নিক যে ব্ল্যাক উইডো সফটওয়্যার ব্যবহার করেছে সেটা এনএসএ এর লোকেরা জানতে পেরে যায়। তারা চেনের সিনিয়র অফিসারদের এই নিয়ে রিপোর্ট করলে চেনের সিনিয়র অফিসার চেনকে ডেকে বলে, তোমরা অনেক বেশি রিস্ক নিয়ে ফেলেছ, আমি চাই না এনএসএ এর কাছে আমাদের নাম খারাপ হোক, তাই তুমি যত দ্রুত সম্ভব নিককে আমেরিকানদের কাছে হস্তান্তর করো এবং এই কেস তুমি নিজে সলভ করো। উপায় না দেখে চেন লিয়েনকে মেসেজ করে বলে সে যেন নিককে নিয়ে অন্য কোথাও পালিয়ে যায়। অন্যদিকে ব্ল্যাক উইডোতে লগ ইনের ব্যাপারে হেনরিও ক্যারলকে ফোন দিয়ে রাগারাগি করতে থাকে। সে বলে নিককে কোনোভাবেই আর এই কেসে রাখা যাবে না। তো মার্ক তখন ক্যারলের সাথে এসে দেখা করে এবং নিককে খোঁজার জন্য বের হয়।
কিন্তু মার্ক খেয়াল করে নিক তার পায়ের লোকেশন ট্র্যাকারের আপডেট টাইম চেঞ্জ করে দিয়েছে, তাই এখন সেটা দিনে একবার করে লোকেশন আপডেট দিবে। মার্ক আপডেট টাইম চেঞ্জ করে গাড়ি নিয়ে ক্যারলের সাথে বেরিয়ে পড়ে। অন্যদিকে চেন একটা সিক্রেট লোকেশনে লিয়েন এবং নিকের সাথে দেখা করে। সে নিককে বলে, আমি তোমাকে এখন আমেরিকানদের কাছে হস্তান্তর করতে চাচ্ছি না, কিন্তু ক্যারল আর মার্ক ঠিকই তোমাকে খুঁজতে আসবে। আমরা তাই আলাদা আলাদা হয়ে জাকার্তা যাব এবং সেইখানে মিট করব। তখন লিয়েন জিজ্ঞেস করে, আমি কার সাথে যাব? উত্তরে নিক বলে, তুমি কারোর সাথেই যাবে না। আমি এখন বলতে গেলে পলাতক আসামি, তাই আমাদের সাথে থাকা তোমার জন্য বিপজ্জনক। এটা শুনে লিয়েনের খুব মন খারাপ হয়ে যায়। সে বারবার যেতে চাইলেও নিক তাকে না করে। এতে লিয়েন রাগ করে চেনকে গাড়ির চাবি দিয়ে চলে যায়। এরপর সে বাসায় গিয়ে হ্যাকারদের ইউজ করা কোড আর আইপি অ্যাড্রেস কপি করে চেনদের সাথে আবার দেখা করে এবং তাদের সেই কোডগুলো দেয়। লিয়েন যখন কোডগুলো নিয়ে কাঁদতে কাঁদতে গাড়ি থেকে বেরিয়ে আসছিল, তখন নিক গাড়ি থেকে বের হয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে লিয়েন বুঝতে পারে যে তাদের সাথে যাওয়া আসলেই বিপজ্জনক, তাই সে তার ভাইকে হাত নাড়িয়ে বিদায় জানায়। কিন্তু এর পরপরই কাসার সেখানে এসে একটা রকেট লঞ্চার দিয়ে চেন সহ তার গাড়ি উড়িয়ে দেয়। চোখের সামনে ভাইকে মারা যেতে দেখে লিয়েন কান্নায় ভেঙে পড়ে। নিককে ট্র্যাক করতে করতে ক্যারল আর মার্কও তখন সেখানে চলে আসে। তো কাসারদের সাথে ক্যারল আর মার্কের গোলাগুলি হলে ক্যারল শুরুতেই গুলি খেয়ে মারা যায়, আর মার্ক কাসারের কয়েকজন সঙ্গীকে গুলি করে মারতে পারলেও এক পর্যায়ে সেও কাসারের গুলি খেয়ে মারা যায়। গোলাগুলি দেখে নিক লিয়েনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পথে লিয়েন কান্না করতে করতে বলে, আমিও তোমার সাথে যাব হ্যাকারদের ধরতে। এরপর তারা একজন মেকানিকের সাথে দেখা করে নিকের পায়ের ট্র্যাকার কেটে ফেলে, আর লিয়েন তাদের দুইজনের জন্য পাসপোর্ট রেডি করে। ট্র্যাকার কাটা হয়ে গেলে একজন লোক ব্যাগে করে সেটা নিয়ে গিয়ে একটা জাহাজের উপর ফেলে দেয়, আর নিক লিয়েনকে নিয়ে একটা প্রাইভেট জেটে করে মালয়েশিয়া চলে যায়। নির্দিষ্ট লোকেশনে পৌঁছে সেখানে একটা টিন মাইনিং ফ্যাক্টরি ছাড়া তারা আর কিছুই পায় না। নিক তখন ফ্যাক্টরির একটা মেশিন দেখে বুঝে ফেলে যে প্রায় সবগুলো টিন ফ্যাক্টরি একই ধরনের মেশিনে চলে, আর হ্যাকার মূলত সবগুলো পাওয়ার প্ল্যান্ট আর টিন মাইনিং ফ্যাক্টরি ধ্বংস করে বিশ্বব্যাপী টিনের সংকট তৈরি করতে চাইছে। সে তার চুরি করা $74 মিলিয়ন দিয়ে আগে থেকেই টিনের শেয়ার কিনে রাখবে, এতে করে সে রাতারাতি বিলিয়নার হয়ে যেতে পারবে। এরপর তারা আবার ইন্দোনেশিয়া যায় হ্যাকারদেরকে খুঁজে বের করতে। তারা প্রথমেই সেখানকার একটা মার্কেটে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নেয়। এরপর সেখানকার একটা টিন মাইনিং মেশিনের সার্ভার অফিসের উপর গাড়ি ফেলে সেখানে একটা অ্যাক্সিডেন্টের পরিবেশ সৃষ্টি করে, এবং এটার সুযোগ নিয়ে নিক অফিসের ভিতর থেকে সব ডেটা কপি করে নিয়ে আসে। লিয়েন মানি ট্রান্সফার হিস্টোরি চেক করে দেখে যে হ্যাকাররা একটা লোকাল ব্যাংকে সব টাকা জমা রেখেছে, তাই তারা এখন সেই ব্যাংকটা হ্যাক করার প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী লিয়েন একজন ইন্টারভিউ ক্যান্ডিডেট সেজে সেই ব্যাংকে যায়। সে আগে থেকেই নিজের প্রেজেন্টেশন নষ্ট করে রেখেছিল। লিয়েন সেখানকার এক লোকের কাছে গিয়ে প্রেজেন্টেশন নষ্ট হয়ে যাওয়ার কথা বলে হেল্প চায়। ব্যাংকে সেই লোক যখন লিয়েনের প্রেজেন্টেশন প্রিন্ট করে দিতে তার কাছ থেকে পেনড্রাইভ নিয়ে সিস্টেমের কম্পিউটারে ইনপুট করে, তখনই নিক ব্যাংকের সিস্টেমের অ্যাক্সেস পেয়ে যায় এবং হ্যাকারের সব টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। এরপর নিক হ্যাকারদের বস সাদাককে মেসেজ করে। সে বলে, তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনি। তোমার খারাপ দিন শুরু হয়ে গিয়েছে, সব ঠিক করতে চাইলে আমার নাম্বারে কল দাও। মেসেজ দিয়ে নিক অপেক্ষা করতে থাকে, আর এদিকে লিয়েন মোবাইলে তার ভাইয়ের ছবি দেখে কাঁদতে থাকে। তো মেসেজ পাঠানোর কিছুক্ষণ পরেই কাসার নিকের ফোনে কল দেয়। নিক বলে, আমি তোমার সাথে না বরং তোমার বসের সাথে কথা বলতে চাই। আমার কাছে তার $74 বিলিয়ন আছে। সে যদি কথা বলতে না চায় তবে সে তার টাকা আর ফেরত পাচ্ছে না। এটা বলে নিক ফোন রেখে দেয়। এর কিছুক্ষণ পরেই সাদাক নিককে কল দেয়। নিক তাকে বলে, আমি তোমার $74 বিলিয়ন ফেরত দিব, তবে শর্ত হলো তুমি যে টিনের শেয়ার কিনবে তার 20% আমাকে দিতে হবে। সাদাক তখন বলে, আমি আমার পার্টনারদের সাথে সরাসরি দেখা করা ছাড়া ডিল করি না। তুমি আমার সাথে পার্টনারশিপ করতে চাইলে সরাসরি আমার সাথে দেখা করো। নিক সাদাকের কথায় রাজি হয়। নিক ভালো করেই জানে সাদাক তার সাথে দলবল নিয়ে আসবে, তাই সে আগে থেকে ফাইটের জন্য প্রস্তুত হয়ে নেয়, আর লিয়েন এমার্জেন্সির জন্য মেডিসিন কিনে রাখে। দলবল নিয়ে নির্দিষ্ট লোকেশনে পৌঁছে সাদাক যখন নিকের জন্য অপেক্ষা করতে থাকে, তখন লিয়েন দূরবীন দিয়ে সাদাকের দিকে নজর রাখে এবং নিককে আপডেট দেয়। নিক তখন সাদাককে কল দিয়ে বলে, আমি শুধু তোমাকে আর কাসারকে আসতে বলেছিলাম, কিন্তু তুমি তো দলবল নিয়ে এসেছো, তাই আমি লোকেশন চেঞ্জ করছি। তুমি যদি আমার সাথে দেখা করতে চাও তাহলে কাছেই একটা মেলা চলছে, সেখানে চলে আসো। এবার তোমার সাথে যেন কাসার ছাড়া আর কেউই না আসে। তো কথা মতো সাদাক তার দলকে দূরে রেখে শুধু কাসারকে নিয়ে মেলার মধ্যে ঢুকে পড়ে। এদিকে নিক ও সাদাকদের দেখতে পায় এবং তাদের পিছু নেয়, কিন্তু কাসার নিকের উপস্থিতি টের পেয়ে যায় এবং তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। গান পয়েন্টে নিয়ে কাসার যখন নিককে চেক করছিল, তখনই সুযোগ বুঝে নিক তার হাতের সাথে বেঁধে রাখা স্ক্রুড্রাইভার বের করে কাসারের মাথায় ঢুকিয়ে দেয়। কাসারকে মারা যেতে দেখে সাদাক একটু হতাশ হয়ে যায়। সে নিককে বলে, তুমি কি ভেবেছিলে কাসার মারা যাওয়ায় আমি কান্না করব? কাসারকে আমি চিনি বলে তার জন্য কান্না করব এমন বোকা আমি না। টাকা খরচ করলে আমি কাসারের থেকেও বিশ্বস্ত লোক পাবো।
পৃথিবীতে টাকা দিলে সবই পাওয়া সম্ভব। কথা বলার মাঝেই নিক সাদাককে গান পয়েন্টে নিয়ে নেয়। তখনই সাদাকের লোকেরা চলে আসে এবং নিকের দিকে গুলি করতে থাকে। নিক গুলি থেকে বেঁচে সাদাককে ফলো করতে থাকে। তবে এর মধ্যে একটা গুলি এসে নিকের পেটে লাগে। সে তখন এক হাত দিয়ে নিজের পেট ধরে রেখে গুলি করতে থাকে এবং এক পর্যায়ে সাদাকের সব লোকদের গুলি করে মেরে ফেলে। উপায় না দেখে সাদাক তখন নিজের হাতে থাকা ছুরি দিয়ে নিককে মারতে আসে, কিন্তু ফাইটে সে নিকের সাথে পেরে ওঠে না। ফাইনালি সাদাকের ছুরি দিয়েই নিক সাদাককে মেরে ফেলে। আহত নিককে বাঁচাতে লিয়েন সেখানে দৌড়ে চলে আসে এবং গাড়িতে করে তাকে সেখান থেকে দূরে নিয়ে যায়। এরপর আগে থেকে কিনে রাখা মেডিসিন দিয়ে লিয়েন নিকের ট্রিটমেন্ট করে। মোটামুটি সুস্থ হয়ে নিক জাকার্তার একটা বুথ থেকে কিছু টাকা তুলে লিয়েনকে নিয়ে আবার আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়। বুথের স্ক্রিনে দেখা যায় নিকের অ্যাকাউন্টে এখনও $46 মিলিয়ন রয়ে গিয়েছে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।